1944 একদিকে পূর্ব ফ্রন্টে সোভিয়েত আক্রমণে ভেঙে পড়া সেন্টার আর্মি গ্রুপ, অন্যদিকে পশ্চিম ফ্রন্টে মিত্রশক্তির নরম্যান্ডি আক্রমণ। এই দুই ঘটনায় দিশেহারা অক্ষশক্তির নেতৃত্বে থাকা জার্মানি। তারই মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসেবে নাজিল হল 20 জুলাইয়ে হিটলারকে হত্যার চক্রান্ত। অবশ্য তাকে হত্যা চেষ্টার ঘটনা একবার দুবার হয়নি, অন্তত পক্ষে 40 বার আততায়ীর চোখ ফাঁকি দিয়ে বেঁচে যান হিটলার। কিন্তু আপনি শুনলে কি বিশ্বাস করবেন এইবার হিটলারের প্রাণ বাঁচায় একটি সামান্য কাঠের টেবিলের পায়া? আজকের ভিডিও টপিক কেন ইন্টারেস্টিং জানেন? কারণ আগেই বলেছিলাম হিটলারকে 40 বার হত্যা চেষ্টা করা হয়। তার মধ্যে আজকের ভিডিও টপিক জুলাই 20 প্লট বা অপারেশন ভ্যালকারি একমাত্র টার্গেটের এত কাছে যেতে পেরেছিল যে আরেকটু হলেই হিটলারের ভবলীলা সাঙ্গ হয়ে যেত। ওকে, মূল ভিডিওতে ঢোকার আগে একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং লাইক দিয়ে ও কমেন্ট করে সাথে থাকবেন। আপনারাই তো আমার ইন্সপিরেশন। ঘটনা ঠিক 1 বছর আগে 1943-এ শরৎকাল। প্ল্যান করা হচ্ছিল হিটলারকে কিভাবে সরিয়ে ফেলা যায়। একবার ভাবা হলো আর্মি ক্যাম্পে ডিনারের সময় তাকে গুলি করে পরপরের টিকিট ধরিয়ে দেওয়া হবে, কিন্তু ফিউরারকে ঘিরে থাকা দুর্ভেদ্য দেয়াল ভেদ করে বুলেট তার অবধি পৌঁছাবে না, তাই শুরুতেই বাতিল হলো এই পরিকল্পনা। এরপর ফোন দেওয়াটা হলো হিটলারের খাবারে বিষ মেশানোর, কিন্তু তাতেও যে খুব জুৎসই কাজ হবে তা নয়, কারণ খুবই কড়া সিকিউরিটি এবং বেশ কয়েক স্টেপ পার হতে হয় হিটলারের খাবারের ট্রলিকে। তাই এই প্ল্যানটাও ভেস্তে গেল। এখন একমাত্র উপায় হলো বম ব্লাস্ট করানো, টাইম বম। আপনাদের মাথায় কি একটা প্রশ্ন জেগেছে? কে বা কারা এসব কনস্পিরেসি করছে, কেন করছে? তারা কি মিত্রশক্তির দালাল নাকি সাচ্চা দেশপ্রেমিক? আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, ভিডিওটি দেখতে থাকুন। এই টোটাল প্ল্যানিংগুলো করছিলেন জার্মান আর্মির উচ্চপদস্থ কর্মকর্তা কর্নেল ক্রেসকো। কর্নেল হেনিং ভন ক্রেসকো ছিলেন জার্মান রেজিস্ট্যান্স গ্রুপের মাস্টার মাইন্ড। এই গ্রুপটি ছিল মূলত হিটলার বিরোধী হাই র্যাঙ্কড অফিসার এবং প্রশাসনিক কর্মকর্তাদের একটি সিক্রেট গ্রুপ, যার কাজ হিটলারকে সরিয়ে নতুন সরকার ব্যবস্থা কায়েম করা। তারা এটাও বিশ্বাস করত হিটলারকে সরিয়ে দিতে পারলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাড়াতাড়ি শেষ করা যাবে এবং পরাজিত জার্মানদের প্রতি তখন মিত্রশক্তি কিছুটা হলেও নরম আচরণ করবে। আরও 1 বছর পেছানো যাক। 1942 সালে ক্রেসকো মাইন্ড ব্লোয়িং একটা গেম খেলেন। তিনি হিটলার বিরোধী রেজিস্ট্যান্স গ্রুপে সিক্রেট ব্রেন বানিয়ে ফেলেন, তাও আবার খোদ জার্মান আর্মির সবচেয়ে বড় আর্মি গ্রুপ সেন্টারে, যেটি কিনা মানব ইতিহাসের অন্যতম বড় যুদ্ধ অপারেশন বারবারোসায় ছিল। তিনি নিজের মন মতো এমন স্টাফ চুজ করছিলেন যারা আসলে হিটলার বিরোধী। মানে বিষয়টা এমন সর্ষের মধ্যেই ভূত। ঠিক এই সময়ে ক্রেসকো অস্টার গ্রুপে আরেক তুরুপের তাস জেনারেল ফ্রেডরিক অলব্রিcht যুক্ত হন, যিনি আবার সে সময় সেন্ট্রাল বার্লিনে অবস্থিত জেনারেল আর্মি অফিসের হেড ছিলেন। এই অফিসটার মাধ্যমে জার্মান রিজার্ভ ইউনিটের সাথে কন্ট্যাক্ট করা যেত। আবার ফিরে আসি 1943-এ। এবার এই রেজিস্ট্যান্স গ্রুপে গোপনে যোগ দেন আজকের গল্পের মূল চরিত্র স্টফেনবার্গ। নর্থ আফ্রিকার যুদ্ধে 1 হাত 1 চোখ হারিয়ে তখন তিনি ছিলেন জাতীয় বীর, হিটলারের আস্থাভাজন। এই তো গেল প্রেক্ষাপট, চলুন মূল ঘটনায় ফেরত আসি। 1944-এ জুলাই মাস। 1 জুলাই স্টফেনবার্গ বার্লিনের রিজার্ভ আর্মিতে জেনারেল ফ্রমের চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত হলেন। আর্মিতে এই গুরুত্বপূর্ণ পজিশন পাওয়ার কারণে হিটলারের সাথে সরাসরি যে কোনো সিক্রেট মিলিটারি কনফারেন্স অ্যাটেন্ড করার পারমিশন পেয়ে যান তিনি। বিশ্বযুদ্ধে ক্রমশ জার্মানদের পরাজয় ঘনিয়ে আসছে। এরই মধ্যে স্টফেনবার্গ তৎপর হয়ে অপেক্ষা করছেন। 18 জুলাই 1944 স্টফেনবার্গের কানে আসে নাজি সিক্রেট পুলিশ গেস্টাপো অলরেডি তাদের সকল চক্রান্ত ধরে ফেলেছে, যে কোনো মুহূর্তে তিনিও অ্যারেস্ট হতে পারেন। যদিও এটা নিছক কি গুজব বলে জানা যায়, তাও স্টফেনবার্গ চাচ্ছিলেন খুব দ্রুতই প্ল্যান মতো টাইম বোমা দিয়ে হিটলারকে উড়িয়ে দেবেন, কারণ দেয়ার মাইট নট বি অ্যানাদার চান্স। 1 হাত নেই, অন্য হাতেরও 3টি আঙুল হারিয়েছেন। যুদ্ধ একটা চোখও কেড়ে নিয়েছে স্টফেনবার্গের। তিনি কি আদৌ পারবেন এত কড়া সিকিউরিটি ভেদ করে মিশন সাকসেসফুল করতে? আলোর গতিতে পার হয়ে গেল 2 দিন। 20 জুলাই 1944 চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ, মানবজাতির ইতিহাস বদলে যেতে পারে এমন মুহূর্ত।
বর্তমান পোল্যান্ডে অবস্থিত উলফস্লেয়ারে জরুরি মিটিং ডেকেছেন ফিউরার। স্টফেনবার্গ তার ব্রিফকেসে করে দুটো শক্তিশালী এক্সপ্লোসিভ নিয়ে যেতে একদমই ভুল করেননি। ঘড়ির কাঁটা তখন 12:30 ঘরে। তিনি ওয়াশরুমে গেলেন শার্ট চেঞ্জ করার বাহানা দিয়ে। আসলে ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যই ছিল ব্রিফকেসে রাখা বোমা দুটোর সাথে কিউপ্রিক ক্লোরাইডের পেন্সিল ডেটোনেটর কানেক্ট করা। আগেই বলেছিলাম, এক হাত নেই, অন্য হাতেরও আঙুল নেই 3টি, এক চোখে দেখেন না, ফলে ঘড়ির কাঁটার টিকটিকের সাথে সাথে তার জন্য কাজটা আরও কঠিন হয়ে পড়ছিল। ঠিক এমন সময় ওয়াশরুমের দরজায় কড়া নাড়ে গার্ড, জানান দেয় হিটলারের কনফারেন্স শুরু হতে যাচ্ছে। তাই একটা এক্সপ্লোসিভে ডেটোনেটর কানেক্ট করে ব্রিফকেসে ভরে কনফারেন্স রুমে প্রবেশ করেন স্টফেনবার্গ। প্ল্যানটা এমন ছিল, ব্রিফকেসটা হিটলারের কাছাকাছি কোথাও রেখে তিনি বেরিয়ে আসবেন, প্লেনে করে চলে যাবেন বার্লিন। হিটলারের মৃত্যু সংবাদ চারদিকে প্রচার করে রিজার্ভ আর্মিকে দিয়ে নাজি প্রশাসনের সবাইকে গ্রেফতার করবেন। কিন্তু হিটলারকে সামনে থেকে তো এমনি এমনি আর বেরোনো যাবে না, সেজন্য একটা ফেক ফোন কলের ব্যবস্থা করলেন তিনি। কিছুক্ষণ পর স্টফেনবার্গের জন্য একটা ফোন কল আসে, আর এই অজুহাতে ব্রিফকেসটি হিটলারের কাছাকাছি রেখে বেরিয়ে যান। কিন্তু বিপত্তি ঘটে অন্য জায়গায়। স্টফেনবার্গ বেরিয়ে যাওয়ার পরপর আরেকজন অফিসার তার জায়গায় এসে দাঁড়ান, আর ব্রিফকেসটি তুলে টেবিলের কাঠের পায়ার সাথে হেলান দিয়ে রাখলেন। ঠিক 12:42 বিকট আওয়াজে কেঁপে ওঠে সুরক্ষিত উলফস্লেয়ার। দূর থেকে বিস্ফোরণের সাউন্ড কানে আসে স্টফেনবার্গের। তিনি তার সহযোগীদের নিয়ে দ্রুত গতিতে গাড়িতে করে এসে চড়ে বসেন বার্লিনের বিমানে। তার গন্তব্য এখন বেন্ডলার ব্লক, বার্লিন। স্টফেনবার্গ বিমানে থাকা অবস্থায় উলফস্লেয়ার থেকে বার্লিনে ফোন করে জানানো হয় হিটলার নিহত হননি, তিনি আহত হয়েছেন। কিন্তু ঘটনার পুরোপুরি ডার্ক সাইডে থাকা স্টফেনবার্গ বিকাল 4টা নাগাদ বার্লিনে নেমে ঘোষণা দেন হিটলার মৃত। এতে তুমুল দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। অলব্রিক্ট অপারেশন ভ্যালকারি মোবিলাইজ করার নির্দেশ দিলেন, কিন্তু তাতে লাভের লাভ কিছুই হলো না, কারণ হিটলার জিন্দা আছে শুনে ম্যাক্সিমামই সাইড চেঞ্জ করতে থাকে, এমনকি জেনারেল ফ্রমও সাইড চেঞ্জ করে ফেলে। হিটলার সন্ধ্যা 7টা নাগাদ কিছুটা সুস্থ হয়ে ফোন করলেন মেজর রেমারকে। তাকে দায়িত্ব দেওয়া হলো বেন্ডলার ব্লক ঘিরে ফেলার। রেমারের মাধ্যমে যখন পুরো বার্লিন জেনে গেল হিটলার মরে নাই, তখন সেন্ট্রাল বার্লিনে হিটলারের বিরোধী এবং পক্ষের অফিসারদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। এখানেই কবর হয় অপারেশন ভ্যালকারির। রাত 11টার মধ্যেই রেমার ও ফ্রম মিলে বেন্ডলার ব্লকে দখল নিয়ে নেন। রাত 12:10 অলব্রিক্ট, স্টফেনবার্গ, হেফটেন, কুইনহেম এই চারজনকে কোর্টইয়ার্ডে মেরে ফেলেন জেনারেল ফ্রম, রেমারের বাধা সত্ত্বেও। কারণ হিটলার কিন্তু রেমারকে দায়িত্ব দিয়েছিলেন চক্রান্তকারীদের জীবিত ধরে আনার জন্য। আপনারাই বলেন, কেন জেনারেল ফ্রম এই চারজনকে এত তাড়াহুড়ো করে মেরে ফেলল? কারণটা হলো, নিজের পিঠ বাঁচাতে জেনারেল ফ্রম তার প্রাক্তন সাথী ওই চারজন অফিসারকে মেরে ফেলে, যেন হিটলার জানতে না পারে এই ঘটনার সাথে তিনিও কোনোভাবে কানেক্টেড। ধরা পড়ে যাওয়া অফিসারদের অফিস, বাসা সার্চ করে পাওয়া ডায়েরি, কাগজপাতি ঘেটে বছর 4 আগে থেকেই রেজিস্ট্যান্স গ্রুপের সাথে কানেক্টেড সবাইকে, এমনকি অনেকের পরিবারের সদস্যদেরও ধরে আনা হয়। জানা যায় সে সময় 7,000-এরও বেশি মানুষ অ্যারেস্টেড হয়, আর প্রায় 5,000 জনকে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হয় কনস্পিরেসির সাথে যুক্ত থাকার অপরাধে। ট্রেস্কো পরের দিনই সোভিয়েত জার্মান নোম্যান্সল্যান্ডে আত্মহত্যা করেন একটা হ্যান্ড গ্রেনেড দিয়ে। জেনারেল ফ্রম, যে কিনা নিজে বাঁচতে হিটলারের আদেশ অমান্য করে স্টফেনবার্গ সহ 3 অফিসারকে এক্সিকিউট করেন, আইরনি হলো পরদিন তাকেও হিটলারের আদেশে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরউইন রোমেল, দ্য ডেজার্ট ফক্স। রোমেলকে বলা হয়ে থাকে মানব ইতিহাসের অন্যতম সেরা কমান্ডার। তিনিও পরোক্ষভাবে এই ষড়যন্ত্রে যোগদানের প্রস্তাব পেয়েও চুপ ছিলেন। কিন্তু সে সময় একজন জাতীয় বীরকে এভাবে দেশদ্রোহী ট্যাগ দিয়ে মেরে ফেলা সহজ হবে না, তা হিটলার খুব ভালো করেই জানতেন। তাই রোমেলের সামনে দুটো অপশন রাখা হলো, হয় পিপলস কোর্টে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ড, নয়তো আত্মহত্যা। পিপলস কোর্টের মাধ্যমে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে রোমেলের এত বছরের অর্জন সব ধূলিসাৎ হবে, আর তার পরিবারও বঞ্চনার শিকার হবে। তাই তিনি আত্মহত্যার অপশনটাই বেছে নিয়েছিলেন। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি।
এই মুহূর্তে অবশ্যই একটা প্রশ্ন আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, এত বড় কনস্পিরেসি আগে থেকে কি কেউই টের পায়নি? হ্যাঁ, টের পেয়েছে। হিটলারের প্রধান সহযোগী হিমলারকে অনেক আগে থেকেই হিটলারকে সরিয়ে ফেলার জন্য প্রস্তাব জানায় প্রুশিয়ান ফাইন্যান্স মিনিস্টার পপিস। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, হিটলার কিন্তু পপিসকে অ্যারেস্ট করার হুকুম দেনই নাই, এমনকি তার পেছনে গোয়েন্দাও লাগাননি। আসলে হিমলারের প্ল্যান ছিল অন্য যে কেউ হিটলারকে মেরে ফেলুক, তখন সে নিজেই হয়ে উঠবে সর্বময় ক্ষমতার অধিকারী। আপনাদের কি মনে হয় যারা এই কনস্পিরেসির সাথে যুক্ত ছিল তারা কি আসলে দেশপ্রেমিক ছিলেন? দেশের ক্ষয়ক্ষতি কমাতেই কি এত বড় রিস্ক নিয়েছিলেন? বিষয়টা হলো, রেজিস্ট্যান্স গ্রুপ মিত্রশক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল বটে, কিন্তু আপাত দৃষ্টিতে আমি কোনো সলিড এভিডেন্স পাইনি যেটা প্রমাণ করতে পারে এই কনস্পিরেসির পেছনে মিত্রশক্তির হাত আছে। আজকের ভিডিওটিতে অনিচ্ছাকৃতভাবে অনেক নাম, স্থান, তারিখ স্কিপ করতে হয়েছে। এতক্ষণে বুঝে গিয়েছেন কেন? যেই ঘটনার সাথে ৫,০০০ মানুষের মৃত্যুদণ্ড রিলেটেড, সেখানে কি সবার রোল তুলে ধরা সম্ভব? তাও অল্প সময়ের মধ্যে আমি কি রোল প্লেয়ারদের নাম উল্লেখ করার চেষ্টা করেছি। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা আমাকে ভালোবেসে আমার পরিশ্রমে কদর করেন বলেই শেষ অবধি এসেছেন। তাই যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, সাজেস্টেড কোনো টপিক থাকলে কমেন্ট বক্স তো আছেই। আল্লাহ হাফেজ।